শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদেরকে সাথে নিয়ে। সকাল সকাল একদম ফ্রেশ মাইন্ড দিয়ে কিন্তু আমি শুরু করলাম আজকের ব্লগ। আর ফ্রেশ মাইন্ডে একদম সকালের যে সমস্ত কাজগুলো, সেই সমস্ত কাজগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টস করে অবশ্যই জানিও। বন্ধুরা, আমি তোমাদেরকে আগের একটা ব্লগে জানিয়েছি রাজস্থানে গিয়ে যে আমার গায়ে র্যাশ বেরিয়েছিল, আর 1-1.5 মাস পর কিন্তু সেই র্যাশটা পুরো কমপ্লিট আমার একদম কিওর হয়ে যায়। আর আমার ডেলিভারিটা কিন্তু রাজস্থানেই হবে, একদম আমরা প্রিপেয়ার ছিলাম ওখানে। যখন আমার 8 মাস চলছে সেই মুহূর্তে কি হলো, আমার হাজবেন্ডের পোস্টিং চলে আসলো। ওর একা পোস্টিং আসলো শ্রীলঙ্কা। তো ওকে শ্রীলঙ্কা যেতে হবে, আর শ্রীলঙ্কা যেতে হবে মানে ওটা বিদেশ, আমাদের ইন্ডিয়াতে নয়। আর আমি ওখানে কি করে একা থাকবো, যেহেতু বাড়ির লোক কেউ নেই, তাই জন্য ডিসিশন নেওয়া হলো যে ওই 8 মাসে আমাকে বাড়িতে রেখে যাওয়া হবে। কারণ ওই সরকারি কোয়ার্টারে কিন্তু আমাকে রাখা যাবে না, আর বাড়ির লোক তখন ওখানে গিয়ে আমার যে ডেলিভারি করাবে, যেহেতু আমার হাজব্যান্ড থাকবে না, তার জন্য কিন্তু একটু অসুবিধা হতে পারে। তাই আমরা কিন্তু এই 8 মাস, বুঝতেই পারছো 8 মাসে কি অবস্থা হয়, আর সেই অবস্থাতেই কিন্তু আমি পার হয়ে আসি বাড়িতে। বাড়ি বলতে আমার বাবার বাড়িতে আমি আসি, আর 2-1 দিনের মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড দিয়ে সে চলে যায় শ্রীলঙ্কা যাবে বলে, তার একটা ট্রেনিং চলছে, মানে কয়েকদিনের। যাই হোক, এখানে ভালোভাবে ডাক্তার দেখালাম, তার 1 মাসের মধ্যে আমার কিন্তু ডেলিভারি হলো। রাজস্থানে যখন ছিলাম ওখানে না একদম শাকসবজি কিন্তু ভালো পাওয়া যেত না, আর আমি যেহেতু খেতে পারতাম না, সেহেতু আমি কী করতাম, সারাদিন কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম আর গোলাপ জামুন এই 3টে খেয়ে থাকতাম। আমার শরীরে কিন্তু ভীষণভাবেই জলের ঘাটতি হয়েছিল। আর রাজস্থান খুব টানের জায়গা, সেহেতু আরও অনেক সমস্যা শরীরের ভেতরে হয়েছিল। তখন কিন্তু কোনো কিছুই সিমটম আমার বাইরে দিয়ে ধরা পড়েনি। আর যেহেতু বাড়ির লোক ছিল না কাছে, কেউ আমাকে মানে ধরে খাওয়ানোর ব্যাপারটা কিন্তু আমি পাইনি। ফোনে ফোনে বলতো, কিন্তু আমি শুনতাম না, আমার ইচ্ছে করতো না বলে আমি খেতাম না। আর ভেতরে ভেতরে আমার জন্ডিস হয়ে গেছিলো, সেটা কিন্তু কোনো রকম আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে ধরা পড়েনি আমার। আর যখন বেবি হলো, ছুটি দেবে, তার আগের দিন রাত থেকেই মেয়ে ভীষণ কান্না থামছে না তার সারা রাত। তারপরে ওখানে দেখা গেল আমার মেয়ের শরীর পুরো হলুদ হয়ে গেছে, আর তাতে কি ধরা পড়লো, জন্ডিস, এবং অনেকটা বেশি মাত্রাতেই কিন্তু ওর জন্ডিস ধরা পড়লো। তো ওকে আবার পরের দিন ভর্তি করা হলো নার্সিংহোমে। ওখানে টেস্টে সেই রাখা হলো, যেখানে মানে সে একটা মর্মান্তিক, একদম মানে চোখে দেখা যাচ্ছিল না ওই বাচ্চার, যে কিভাবে ওর চোখের মধ্যে পট্টি লাগিয়ে সেই ইসের হয় না, ভীষণ পাওয়ারফুল একটা লাইট ওর চোখের ওপরে ফেলে রেখেছে। আর ডাক্তার বারবার করে বলছে, ওই পাওয়ারফুল লাইটটা যদি ওর চোখে পড়ে, ভবিষ্যতে ওর চোখটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আর যখন ওর জন্ডিসটা শরীর থেকে কমে যাচ্ছিল, তখন মেয়ে কিন্তু ওর চোখের পট্টিটা বারবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল। আর ডক্টর ওটাই বারবার বলছিল যে চোখের পট্টি যেন কোনো রকমভাবে না সরে। আর আমার কাছে মেয়েকে রাখছিল না, আয়ার কাছে ছিল। মেয়েকে একটা আলাদা ঘরে রাখা হয়েছিল। এবার আমি কি করেছি, বারবার আমার যে রুমে আমাকে রাখা হয়েছে সেখান থেকে উঠে উঠে বারবার যাচ্ছি মেয়ে কী করছে দেখতে। এবার আমার তো হাঁটা বারণ, আমার অনেকগুলো সেলাই পড়েছে। তো গিয়ে দেখছি মেয়ে ওরকম চোখের থেকে পট্টি সরিয়ে লাইটের দিকে তাকিয়ে আছে, আর আয়াটা ঘুমোচ্ছে। বারবার আমি যখনই যাচ্ছি তখনই দেখছি এরকম করছে। আর আয়াকে যখনই আমি ডাকছি, তুমি ঘুমোচ্ছ কেন, দেখো আমার বেবি তাকিয়ে আছে ওই লাইটটার দিকে, ওর চোখটা খারাপ হয়ে যাবে। সে তখন বলছে, হ্যাঁ এই তো হ্যাঁ তুমি যাও বৌদি, তুমি যাও, বেডে যাও, তুমি উঠে এসো না, আমি দেখছি চোখ লেগে এসছে আমার, এইসব বলছে। কিন্তু মায়ের মন তো, আমার না কিছুতেই আমার রুমে আমার মন মানছিল না। বারবার করে আমি না ছুটে ছুটে যাচ্ছিলাম যে মেয়েটা কি আলোর দিকে তাকিয়ে আছে। তারপর
এরকমই করলাম 2-3 দিন পর মেয়ের ছুটি হলো। আর আমার কি হলো, ওই যে আমি বারবার উঠে উঠে যাচ্ছিলাম, আমার সেলাই গেল ছিঁড়ে। এবার যেহেতু সেলাই ছিঁড়ে গেল, ওখান দিয়ে ব্লিডিং শুরু হলো, আমি কিন্তু আর বিছানা থেকে উঠতে পারছি না। বিছানা থেকে উঠতে গেলে তো ব্লিডিং শুরু হয়ে যাচ্ছে। আর ডক্টরকে ফোন করা হলো, ডক্টর বলল কোনো রকমভাবে দ্বিতীয়বার ওখানে সেলাই করা যাবে না, মেডিসিনের দ্বারাই কিন্তু ওই সেলাইটাকে জোড়া লাগাতে হবে। তাহলে উপায় কি, মেডিসিন খাবে আর একদম বেড রেস্ট, টয়লেটও যেন করতে না যায়, মানে বিছানার বাইরে। আর অন্যদিকে মেয়েকে ওর যে জন্ডিসের মেডিসিন দেওয়া হয়েছে, বলেছে বাড়িতে গিয়ে এই মেডিসিন আপনারা খুব সাবধানে খাওয়াবেন, তাহলেই ছাড়া হবে বাড়িতে, যদি কোনো আয়া রাখা হয়, কারণ এই মেডিসিনটা জিভের নিচে দিয়ে খাওয়াতে হবে বেবিদেরকে। আর এই মেডিসিনটা ভীষণ গাঢ়, যদি জিভের মধ্যে কোনো রকম জমে যায় তাহলে কিন্তু বাচ্চার প্রাণহানি হতে পারে। বাড়িতে এসে একটা আয়া রাখা হলো, সে হচ্ছে মেডিসিন খাইয়ে দিয়ে যেত 2 বেলা করে, আর ইঞ্জেকশনও ছিল মেয়ের, সেগুলো দিয়ে যেত। তো একদিন এরকম মেডিসিনটা খাইয়েছে, খাওয়ার পর মেয়ে প্রায় 1.5-2 ঘন্টা কোনো রকম কিন্তু তার মানে হোশ নেই, সে পুরো চোখ উল্টে দিয়েছে, কাঁদছে না। আর আমরা তো বাড়িতে সবাই মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছি, অনেক রকমভাবে আয়াটা এদিক ওদিক মুখ নাড়িয়ে চোখ নাড়িয়ে, ও কিছুতেই মানে শুধু নিঃশ্বাসটুকু হালকাভাবে ওর যাচ্ছে, আর কোনো রকম কিন্তু ও তাকাচ্ছে না, চোখটা উল্টে গেছে। আর সেই পরিস্থিতিতে বাড়িতে কান্নাকাটি আমাদের সবার শুরু হয়ে গেছে। আমরা ভাবছি যে মেডিসিনটাই খাওয়াতে কোনো রকম গণ্ডগোল হয়তো ওর হয়েছে। আর ও কিন্তু একদমই কোনো রকম খাবারও খেতে পারতো না, পুরো না খেয়েছিল জানো তো 15 থেকে 20 দিন। ও জল তো নয়ই, দেওয়া যাবে না, আর কোনো রকম কিন্তু ওকে মানে দুধ জাতীয় খাবার কিচ্ছু খাওয়ানো যায়নি, কারণ ও কিচ্ছু খেত না, ও শুধু নিঃশ্বাসটুকুই নিত, আর ওই মেডিসিন যা দেওয়া হতো সেই মেডিসিনটা খেয়েই কিন্তু ও বেঁচে ছিল। আর আমার ডেলিভারির সময় তো ওর বাবা ছিল না, ওর বাবা ফোনে শুনতো আর ভীষণ কান্নাকাটি করতো, আর আমিও কাঁদতাম এদিক থেকে, দিয়ে ওর বাবার মন পুরো ভেঙে পড়েছিল। তখন ওই ট্রেনিং চলছিল কয়েকদিনের জন্য, ও যাবে শ্রীলঙ্কায় গেলে কিন্তু ওর বাবার অনেক বেশি মায়না হতো, কিন্তু ওর বাবা না ওই ট্রেনিংটা একদম মন দিয়ে করতে পারলো না বাড়ির এই পরিস্থিতির জন্য। আর কখন বাড়ি আসবে, মেয়েকে দেখবে, ওর বাবা ওখানে না বলে দিল যে আমি আর এই ট্রেনিং করব না, আমি যাব না শ্রীলঙ্কা, আমি এখানেই থাকবো, আমি বাড়ি যাব ছুটি নিয়ে, আমার ফ্যামিলির এরকম কন্ডিশন। তারপর কিন্তু ওর বাবা প্রায় মাসখানেক পরে ছুটি নিয়ে চলে আসে বাড়িতে। আর আমারও মেডিসিনের দ্বারা যে সেলাইগুলো ঠিক হতে কিন্তু মাসখানেক সময় লেগে গেছিলো। মানে বাড়িতে একটা ছোট বাচ্চার এরকম অবস্থা, আর তার উপরে আমার এই অবস্থা। আমার মায়ের হয়েছিল সবচাইতে অবস্থা খারাপ, যে দুটো রুগী আমরা ঘরের মধ্যে, আর একটা ছোট বাচ্চা থাকলে তোমরা তো সবাই জানো কত কাজ বেড়ে যায়। আর আমি একদম বিছানায় শয্যা, মানে ভীষণ কষ্ট করেছে আমার মা আর আমার মেয়ের জন্য। আর আমার এই মেয়ে সারা রাত ঘুমোতো না, দিনের বেলাও ঘুমোতো না, প্রায় 2 থেকে 2.5 বছর ওর ঘুম নেই। এত ঘুম কম ছিল না, আমি একদম কি বলবো, রোগা হতে হতে কঙ্কালের মতন হয়ে গেছিলাম। আর 2 চোখের নিচে আমার পুরো কাল ছিটে পড়ে গেছিলো, যেই দেখতো সেই বলতো কি হয়েছে, আমার কি হয়েছে। তবে আমার মেয়ে কিন্তু বেশ মোটা সোটা নাদুস নদুস ছিল, আর আমি ছিলাম ঠিক তার উল্টো। সকালের কাজ সেরে এবার কিন্তু আমি সকালের খাবার নিয়ে বসে গেছি। একটা সেই মিঠা পরোটা বানিয়েছি, তার সাথে ছানা, আর একটা নিয়েছি মৌসুম্বি লেবু। যাই হোক বন্ধুরা, তারপর প্রায় 1 বছরের মাথায় কিন্তু মেয়েকে নিয়ে আবার ফিরে যাই রাজস্থানে। আর ততক্ষণে সেই গ্রামের জায়গা ছেড়ে কিন্তু আমার হাজব্যান্ডের পোস্টিং হয়ে চলে এসেছে রাজস্থানেরই জয়সলমীরে, এবং সেটা কিন্তু একদম মেন প্রপারে আমরা চলে আসি। আর সেখানেই কিন্তু প্রায় ছিলাম আরও 2.5-3 বছর। আর যখন মেয়ের স্কুল ভর্তি হওয়ার সময় হলো, ঠিক সেই সময়ে আমার হাজব্যান্ডের কিন্তু আবার পোস্টিং চলে আসলো কাশ্মীর।
তা সেবার কিন্তু আর কাশ্মীর আমার যাওয়া হলো না। তো কিভাবে এখানে ভর্তি হলো এই গল্পগুলো কিন্তু আমি আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।